আচ্ছা দেখো, প্রথম প্রশ্নে আছে যে আমরা একটু দেখবো যে পড়ে কি বুঝলাম ইবনে বতুতা। তো ইবনে বতুতার ভ্রমণ রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেয়া আছে। তোমরা তোমার একজন সহপাঠীর সাথে এগুলো নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপে উত্তর তৈরি করতে বলা হয়েছে। আচ্ছা দেখো, এই রচনায় প্রথম প্রশ্নটা কি আছে যে এই রচনায় ইবনে বতুতাকে কি ধরনের ব্যক্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে। আমরা যে ইবনে বতুতা পড়েছি, এখানে ইবনে বতুতাকে কি ধরনের ব্যক্তি হিসেবে উপস্থাপন করেছে, আমরা কিন্তু দেখেছি যে ইবনে বতুতাকে একজন আহ ভ্রমণ পিপাসু একজন পর্যটক হিসেবে উপস্থাপন করা হয়েছিল। তো এখানে আমরা বলতেই পারি যে ইবনে বতুতা এই রচনায় ইবনে বতুতাকে ভ্রমণ পিপাসু একজন পর্যটক হিসেবে উপস্থাপন করা হয়েছে। তিনি একজন মুসলিম ধর্মভীরু মানুষ ছিলেন, যিনি কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন শহরে ঘুরে ঘুরে অনেক জ্ঞান অর্জন করেছেন। আমরা যখন ইবনে বতুতা পড়েছি তখন দেখেছি যে ইবনে বতুতা বিভিন্ন দেশে ঘুরে বিভিন্ন শহরে ঘুরে ঘুরে অনেক নলেজ গেইন করেছে, অনেক জ্ঞান অর্জন করেছেন, তাই না? তো এবং এছাড়াও তিনি আসলে অন্যান্য যে বিখ্যাত ব্যক্তি যাদের কবর জিয়ারত করেছেন এবং অনেক বিখ্যাত ব্যক্তিদের সাথে তিনি দেখা করেছেন, এই জিনিসটা কিন্তু আমরা দেখেছি। তো এই রচনা ইবনে বতুতাকে কি ধরনের ব্যক্তি হিসেবে উপস্থাপন করা হয়, এই প্রশ্নের উত্তরে আমরা এভাবে গুছিয়ে লিখতে পারি যে ইবনে বতুতা রচনায় ইবনে বতুতাকে ভ্রমণ পিপাসু একজন পর্যটক হিসেবে উপস্থাপন করা হয়েছে এবং তিনি ছিলেন একজন মুসলিম ধর্মভীরু ব্যক্তিত্ব, যিনি বিভিন্ন দেশে বিভিন্ন শহরে ঘুরে ঘুরে জ্ঞান অর্জন করেছেন এবং অনেক বিখ্যাত ব্যক্তিদের সাথে দেখা করেছেন, সে সাথে তাদের কবর জিয়ারত করেছেন। তো এই প্রশ্নের উত্তরটা আমরা এইভাবে করে দিতে পারি। তারপরে দেখো, কিন্তু দেশে ফিরেও তিনি স্থির থাকতে পারেনি। কি কারণে ইবনে বতুতা স্থির থাকতে পারেননি বলে তুমি মনে করো? যেমন দেখো, ইবনে বতুতার 22 বছর বয়স থেকে কিন্তু তিনি তার এই ভ্রমণ জীবনটা শুরু করেছিলেন এবং দীর্ঘ 25 বছর তিনি বিভিন্ন দেশে বিভিন্ন স্থান ভ্রমণ করেছেন। 22 বছর বয়স থেকে ভ্রমণ শুরু করেছেন এবং দীর্ঘ 25 বছর তিনি বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে ভ্রমণ করেছেন। এবং এই 25 বছর পর যখন তিনি নিজের দেশে অর্থাৎ মরক্কোতে ফিরেছেন, মরক্কোই কিন্তু ছিল, তিনি কিন্তু মরক্কোর অধিবাসী ছিলেন। নিজের দেশে যখন ফেরত এসেছেন তখন সেখানে ফেরত আসার পরেও তিনি তার মনটাকে কিন্তু ক্ষান্ত করতে পারছিলেন না, তাই তিনি আবারও সুদানের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। এটা আমরা ইবনে বতুতা যখন পড়েছি তখন দেখিয়েছি যে তিনি হচ্ছে নিজের দেশে ফিরেও আবারও সুদানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তো এখানে আমরা এই প্রশ্ন উত্তরটা এভাবে গুছিয়ে দিতে পারি যে ইবনে বতুতা 22 বছর বয়স থেকে তার ভ্রমণ জীবন শুরু করেছেন এবং 25 বছর বিভিন্ন দেশে তিনি বিভিন্ন স্থানে ভ্রমণ করেছেন। 25 বছর তিনি নিজ দেশে অর্থাৎ আহ 25 বছর পর তিনি তার নিজ দেশে অর্থাৎ মরক্কোতে যখন ফিরে এসেছেন, তারপর সেখানে এসেও তিনি তার মনকে আসলে শান্ত করতে পারছিলেন না এবং তিনি আবারও সুদানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আচ্ছা, তারপরে আছে যে দেশে কিংবা দেশের বাইরে ভ্রমণের ব্যাপারে তোমার কোনো অভিজ্ঞতা, ইচ্ছা বা মতামত থাকলে তা উল্লেখ করো। এই ছকে তোমার নিজস্ব কোনো মতামত বা অভিজ্ঞতা থাকলে সেটাই বলা হয়েছে লেখার জন্য। এটা আমি তোমাদেরকে আর একটু কিছুক্ষণ পর একটা টাস্ক দিব, যেখানে তোমরা এরকম ভাবে নিজেদের মতামত লিখবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? তারপরে দেখো, ইবনে বতুতার এই লেখা নিয়ে যে মতামত, ইবনে বতুতার ভ্রমণ রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিজের ছকে লিখো। কাজ শেষে কয়েকজন সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। এরকম একটা নমুনা দেয়া আছে, যেমন ইবনে বতুতা মরক্কোর পাঞ্জা শহরে 1304 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। তো জিজ্ঞাসা এবং মতামতটা এরকম হতে পারে যে মরক্কো কোথায়, তা মানচিত্রে দেখতে হবে। তারপর আমরা জানি যে নাজাফ আশরাফ দেখার জন্য তিনি বাগদাদি গিয়েছিলেন। তো এখানে একটা দ্বিতীয় যে 2 নাম্বারে তুমি লিখতেই পারো যে আসলে নাজাফ আশরাফ দেখার জন্য তিনি কোথায় গিয়েছেন, বাগদাদি গিয়েছিলেন। তো এটার জিজ্ঞাসা এবং মতামত এরকম হতে পারে যে নাজাফ কোথায় তা মানচিত্রে দেখতে হবে। এরকম ভাবেই আর কি তোমরা ছকটা পূরণ করবে। বুঝতে পারছো সবাই? ইয়েস ম্যাম। জি কিন্তু ম্যাম ম্যাম। আমার মনে হয় যে মরক্কো কোথায় এর থেকে বড় বড় প্রশ্ন এই গল্পে ছিল। কারণ মরক্কো যে কোথায় তা হ্যাঁ, কয়েকটা মানচিত্রে দেওয়া সঠিক আছে।
ইয়েস ম্যাম। কয়েকটা থাকলে সেটা তুমি লিখবে, সমস্যা নেই তো, এখানে তো ছক দিয়ে আছে। আমি তো ইয়েস জাস্ট ম্যাম, কিন্তু এক্সাম্পল এখানে বলেছি। দুইটার জায়গা দেওয়া হবে, এখানে দুইটা জানতে জায়গা হ্যাঁ, তো দেওয়া হবে। তুমি তুমি লিখবে, সমস্যা নেই তো। তোমার যদি লিখতে হয় তুমি লিখবে, আমি তো টাস্ক দিব তোমাকে, তখন তুমি লিখবে, তখন তুমি তোমার ইবনে বতুতা রচনায় যা আছে তুমি তাই লিখবে, এবং তোমার জিজ্ঞাসা এবং মতামতটাও তুমি লিখবে, সমস্যা নেই তো। আমি তো শুধু ইয়েস একটা ম্যাম। এক্সাম্পল দেখাচ্ছি তোমাকে। ইয়েস নো ম্যাম। প্রবলেম, তোমার অ্যাজ ইউর উইশ, তুমি চাইলে লিখতেই পারো, তোমার তোমার ব্যাপার সেটা। আচ্ছা, এটা কেন ইবনে বতুতার যে লেখাটা, এটা কেন একটা তথ্যমূলক লেখা, এটা এখানে জানতে চেয়েছে যে কেন তথ্যমূলক লেখা তোমার কেন মনে হয়। আচ্ছা, তোমরা বলো তো তোমাদের মতো করে কেউ একজন, যে কেন ইবনে বতুতার যে লেখাটা, এটা একটা তথ্যমূলক লেখা, কেন তোমার মনে হয়, দেখি বলো। আহ এখানে হচ্ছে ইবনে বতুতা সম্পর্কে তথ্য এখানে পরিবেশন ম্যাম করা হয়েছে। আর এ ইবনে লেখায় বতুতা হচ্ছে যে মানে আহ, আচ্ছা শোনো, একজন একজন করে বলো। একজন যেহেতু বলছে, তাহলে রাফিউল তোমার ইন্টারাপ্ট করার প্রয়োজন নেই, তাই না? যেহেতু আদনি বলছে, সে শেষ করবে, তারপর তুমি তোমার মতো করে বলবে। একজনকে শেষ করতে দাও, তারপর তুমি বলবে। আহ ম্যাম এখানে হচ্ছে ইবনে বতুতা সম্পর্কে হচ্ছে বিভিন্ন তথ্য দেওয়া তো। আর হচ্ছে যে তথ্যমূলক লেখার যেসব বৈশিষ্ট্য হচ্ছে যে পরিলক্ষিত করা যায়, সেখানে হচ্ছে যে এখানে সেই এই মানে এই আহ উম, আহ, এই যে এই ইবনে বতুতার জীবনীতে তা হচ্ছে যে দেখা যাচ্ছে। আচ্ছা, এটা তো একটা ভ্রমণ কাহিনী সম্পর্কে বর্ণনা দেখতে পাচ্ছি না আমরা? তো জি। মূলত এটা একটা মূল কারণ হতে পারে যে, যেহেতু এটা একটা আসলে ইবনে বতুতার সারা জীবনের ভ্রমণ কাহিনী সম্পর্কে যেহেতু বর্ণনা দেওয়া হয়েছে, তাই কিন্তু এটা একটা তথ্যমূলক রচনা আমরা বলতেই পারি। এটা একটা মানে মূল কারণ হতে পারে। আচ্ছা ঠিক আছে, তো এবার তুমি বলো রাফিউল, তুমি আসলে কি মনে করো এটা সম্পর্কে, তোমার অভিব্যক্তি প্রকাশ মিস করো। ও যা বলছে ঠিকই হয়েছে, তার মধ্যে দুইটা পয়েন্ট অ্যাড করা যায়, যেমন এখানে তার জীবনে বৃত্তান্ত আছে, তারপর তার ভ্রমণ তিনি যে জায়গায় ভ্রমণ করছেন সেই জায়গার জিওগ্রাফিক্যাল ভৌগোলিক অবস্থান অবস্থান প্রদান করা হয়েছে। এই সকল এই সকল কারণে আমরা এটাকে তথ্যমূলক লেখা বলতে পারি। এই কারণে এখানে সাধারণত বিবরণমূলক লেখায় যে উম, আবেগের প্রকাশ হুম, ঘটে, তা এই তথ্যমূলক লেখায় ঘটে। হ্যাঁ। তো তাহলে আমরা এটা বলতে পারি যে এটা কেন তথ্যমূলক রচনা, তার কারণ হচ্ছে যে মোহাম্মদ শহীদুল্লাহ রচিত ইবনে বতুতার ভ্রমণ যে একটা তথ্যমূলক রচনা, তার কারণ হচ্ছে যে এখানে ইবনে বতুতার সারা জীবনের ভ্রমণ কাহিনী সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। তিনি বিভিন্ন দেশে গিয়েছেন, বিভিন্ন স্থানে গিয়েছেন, এবং সেখানে গিয়ে বিশেষ ব্যক্তিত্ব সম্পর্কেও কিন্তু কিছু তথ্য প্রদান করা হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে এটি একটি তথ্যমূলক লেখা। আচ্ছা, তারপরে দেখো যে তথ্যমূলক লেখাটা আসলে কি। তো এখানে বলেছেন যেসব রচনায় তথ্য পরিবেশন করা হয় সেগুলোকে তথ্যমূলক লেখা বলে। এই ধরনের লেখায় তথ্য পরিবেশনের জন্য তথ্য সংগ্রহ করার প্রয়োজন হয়। মানে তথ্যমূলক লেখাটা মূলত বলা হয়েছে যেসব রচনায় তথ্য পরিবেশন করা হয়, যেমন ইবনে বতুতা যে আমরা দেখেছি, এটাও একটা তথ্যমূলক রচনা। এখানে বতুতার জীবন বৃত্তান্ত যে তোমরা বললে, এবং হচ্ছে তার তিনি যে দেশ বিদেশে ভ্রমণ করেছেন, কোথায় কোথায় ভ্রমণ করেছেন, কোন জায়গার পর পর কোন জায়গায় গেছেন, ধারাবাহিক ভাবে একটা যে ব্যাখ্যা দেওয়া হয়েছে। তো এরকম ভাবেই যে সকল রচনায় তথ্য পরিবেশন করা হয় সেগুলোকে তথ্যমূলক লেখা বলে। এ ধরনের তথ্যমূলক লেখায় তথ্য পরিবেশনের জন্য তথ্য সংগ্রহ করার প্রয়োজন হয়। এই যে তথ্যটা পরিবেশন করবে, এটা পরিবেশন করার জন্য অবশ্যই কিন্তু তোমাকে তথ্যটা বা ইনফরমেশনটা কালেক্ট করতে হবে। ইনফরমেশনটা কালেক্ট করে তারপরে হচ্ছে কিন্তু তথ্যটা পরিবেশন করা হয়। বইপত্র পড়ে, অনলাইনের মাধ্যমে, কিংবা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তথ্য পাওয়া যায়। তথ্য উপস্থাপনের সময় জানা তথ্য নির্ভরযোগ্য সূত্র থেকে মিলিয়ে নিতে হয়। ইবনে বতুতার ভ্রমণ রচনায় একজন পর্যটকের ভ্রমণ পথ সম্পর্কে খানিক ধারণা পাওয়া যায়। যেমন ইবনে বতুতা তিনি তো ছিলেন আসল পর্যটক, তো এই পর্যটকের ভ্রমণ পথ সম্পর্কে কিন্তু আমরা খানিকটা ধারণা পেয়েছি। তো এই ভ্রমণ পথের সূত্রে অনেক অজানা স্থানের নামের সঙ্গে আমাদের পরিচয় ঘটেছে। আমরা দেখি যে অনেক ধরনের অনেক অজানা আননোন ছিল, যে সমস্ত স্থানগুলোর নাম আসলে আমরা জানতাম না অনেকেই। তো সেগুলোর সঙ্গে আমাদের পরিচয় ঘটেছে, এটাই বলেছে। আচ্ছা, তোমাদেরকে একটা টাস্ক দেওয়ার কথা বলা হয়েছে। আহ তোমরা এটা এখন লিখবে।
এই যে দেখো 58 পেজের যে গয়তে যে দেয়া আছে, দেশে কিংবা দেশের বাইরে ভ্রমণের ব্যাপারে তোমার কোনো অভিজ্ঞতা, ইচ্ছা বা মতামত থাকলে তা উল্লেখ করো। একটু সংক্ষেপে তোমরা তোমাদের মতো করে লিখো। আমি কিছুক্ষণ পর জিজ্ঞেস করবো যে কে কে লিখেছো। বুঝতে পেরেছো কোনটা লিখতে হবে, কোনটা টাস্ক দিয়েছি? ওকে ম্যাম। জি হুম, ম্যাম। আর ঠিক আছে, দুজনে দুজনের মতো করে একটু লিখো। আচ্ছা মিস, আমার খুব সময় তো শেষ হয়েছে। আচ্ছা তাহলে বলো, প্রথমে কে বলবে? প্রথমে আদমি বলো, যেহেতু তোমার ম্যাম লেখা আমি শেষ বলি। হয়েছে। হ্যাঁ বলো, প্রথমে তুমি বলো কি লিখেছো। আম, আহ, গত সপ্তাহের শুক্রবারে হচ্ছে আমরা পাটগ্রামে অবস্থিত 3 বিঘা করিডোরে সপরিবারে ঘুরতে গিয়েছিলাম। তো 3 বিঘা করিডোর হচ্ছে বাংলাদেশের দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহলে যাতায়াতের জন্য বাংলাদেশকে ভারত প্রদত্ত একটা করিডোর। আহ, এই আম, এই করিডোর এই করিডোরটি ভারতের মালিকানাধীন 3 বিঘা জায়গার মধ্যে অবস্থিত। 2012 সালে সেপ্টেম্বরে বাংলাদেশের দহগ্রাম এবং আঙ্গরপোতা ছিটমহলে যাতায়াতের সুবিধার্থে এটি বাংলাদেশকে ইজারার মাধ্যমে দেওয়া হয়। এটি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমা ও বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সীমান্তে অবস্থিত। ম্যাম এতটুকুই। আচ্ছা সুন্দর হয়েছে, এটা মোটামুটি একটা তথ্যমূলক লেখাও হয়েছে, সাথে তোমার অভিজ্ঞতা থেকে তুমি লিখেছো, ভালোই হয়েছে। আচ্ছা এবার জি। রাফিউ তুমি বলো তুমি কি লিখেছো। আচ্ছা ম্যাম, আমার তো বিদেশ ভ্রমণে কোনো অতীত অভিজ্ঞতা নেই, তাই আমি আমার ভ্রমণের একটা যে ইচ্ছা নিয়ে একটা প্ল্যান করেছিলাম, এটুকুই। কারণ আমার অতীত হুম, কোনো ভ্রমণের অভিজ্ঞতা নেই বিদেশে। ঠিক আছে, ভ্রমণের অভিজ্ঞতা নেই, তুমি যা লিখেছো তুমি সেটাই বলো। আচ্ছা ম্যাম, আমার ভ্রমণ প্ল্যানের প্রথম প্ল্যান হচ্ছে যে ভারত ভ্রমণ করা। এখানে প্রথমে পশ্চিমবঙ্গ প্রদেশ, এরপর সেখান থেকে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের যে হিমালয় সংলগ্ন যে শহরগুলো আছে। এরপর সেখান থেকে যে আমি যেতে পারি রাজস্থানে। রাজস্থানের এই যে আহ কেল্লা দেখতে। তারপর সেখান থেকে খুব সম্ভবত পাকিস্তানের পাঞ্জাবের যে কেল্লা আছে। তারপর যে সেখান থেকে পারস্যে। তারপর তারপর আমার গন্তব্যস্থল হচ্ছে মধ্যপ্রাচ্য, যেখানটা আমার কৌতূহলের বিষয়। ইউনো এরপর সেখান থেকে আমার প্ল্যান দুই ভাগ হয়ে গেছে, হয় এটা মিশরের দিক দিয়ে আফ্রিকা ভ্রমণ, আর নয়তো তুরস্ক তুরস্ক এবং ইউরোপ ভ্রমণ। তুরস্ক আর ইউরোপ ভ্রমণ হলে সেখান থেকে যে পূর্ব ইউরোপ মানে বলকান দেশগুলো, এরপর এরপর খুব সম্ভবত জার্মানি, কারণ আমি অ্যাকচুয়ালি জার্মান ভাষা শিখছি, তাই ওই দেশটাই আমার কৌতূহলের বিষয়। এরপর সেখান থেকে খুব সম্ভবত ফ্রান্স। এরপর আফ্রিকার দিক দিয়ে আবার মধ্যপ্রাচ্যে চলে চলে আসবো। এরপর সেখান থেকে দেশে চলে আসবো। এটাই আমার ভ্রমণের প্ল্যান। আচ্ছা তাহলে তুমি তোমার ভ্রমণের যে পরিকল্পনা প্ল্যানিং সেটা সম্পর্কে ইয়েস, লিখেছো। ইয়েস ম্যাম। তুমি চাইলে দেশের মধ্যে কোনো কিছু, দেশে কোথাও ভ্রমণ করেছো সেই একটা কিছু নিয়ে লিখতে পারতে, সেটা নিয়ে বিভিন্ন তথ্য দিয়ে আহ সুন্দরভাবে লিখতে পারতে। দেশেই ভ্রমণ করেছো, দেশের কোনো একটা আচ্ছা পর্যটন ম্যাম, আমি ঠিক সেটা প্রশ্নটা তুমি ঠিক চাইলে লিখতে বুঝে পারতে। গেছি। প্রশ্ন বুঝতে হলে এটা কি প্রশ্ন করতে দেশান্ত? হবে। আমি তো টাস্কটা দিয়ে দিয়েছি, সেখানে লেখা আছে। আচ্ছা প্রবলেম নেই, যাই লিখেছো। তুমি চাইলে কিন্তু এরকম ভাবে লিখতে পারতে যে তোমার দেশের মধ্যেই তুমি একটা কোথাও মানে ভ্রমণ করেছো, এবং সেই জায়গাটা সম্পর্কে তুমি আসলে কিছু তথ্য দিলে, এবং কি কি দেখেছো তুমি সেটা সম্পর্কে একটু জানালে, এবং সেখানে কোন কোন ব্যক্তিত্ব আছেন বা কারা রিলেটেড আছেন তুমি এভাবে লিখতে পারতে। সমস্যা ছিল না। আচ্ছা যাই হোক, সুন্দরী হয়েছে, যাই লিখেছো গুছিয়ে লিখেছো। যেহেতু তোমাদের মান্থের লাস্ট দিকে মান্থলি একটা এক্সাম হবে, তো আমি তোমাদের পড়াগুলো একটু প্রিভিউ করছি। যেহেতু শেষ প্রায়, তো তোমাদেরকে তো রবীন্দ্রনাথ পড়িয়েছিলাম তাই না? রবীন্দ্রনাথ পড়িয়েছিলাম না তোমাদেরকে? জি জি ম্যাম। ঠিক আছে, রবীন্দ্রনাথ থেকে তাহলে একটা টাস্ক আমি তোমাদেরকে এখন দিব।
আচ্ছা দেখো, এই যে এখানে রবীন্দ্রনাথের সম্পর্কে রবীন্দ্রনাথ পড়ার পরে যে আমাদেরকে প্রশ্নগুলো দেয়া হয়েছে না? যে এই যে প্রিন্স দ্বারকানাথের পুত্র হয়েও রাজার হালে মানুষ হননি রবীন্দ্রনাথ। কেন মানুষ হইলেন না? যে লেখক কি, কি কারণে রবীন্দ্রনাথ সম্পর্কে এই মন্তব্যটা করেছেন। এটা আসলে আমি তো বুঝিয়েছিলাম তোমাদেরকে যে কেন আসলে এরকম মন্তব্য করেছে। এখন তোমরা তোমাদের মতো করে তোমাদের ভাষায় একটু করে লিখবে। কারণ তোমাদের যে এক্সাম হবে সেখানে কিন্তু এই ধরনের প্রশ্ন থাকবে। যেহেতু এই ধরনের প্রশ্ন থাকবে তাই আমি চাচ্ছি যে তোমরা একটু সুন্দরভাবে অল্প সময়ে জিনিসটা লেখার প্র্যাকটিস করো। তাই আমি চাচ্ছি যে এখন তোমরা লিখবে। এটাই হচ্ছে তোমাদের টাস্ক। ২টো প্রশ্নের উত্তরই লিখবে। যেটা প্রথমে আছে যে প্রিন্স দ্বারকানাথের পৌত্র হয়েও রাজার হালে মানুষ হননি তিনি, লেখক কি কারণে রবীন্দ্রনাথকে এই মন্তব্য করেছেন, এবং হচ্ছে রবীন্দ্রনাথের কোন কাজগুলো করতে ভালো লাগতো এবং কেন ভালো লাগতো। এই দুটো প্রশ্নের উত্তর এখন তোমরা লিখবে। বুঝতে পেরেছো কি টাস্ক দিয়েছে তোমাদেরকে? জি ম্যাম, আরেকবার বলবেন? আচ্ছা, আমি বলেছি যে রবীন্দ্রনাথ তোমাদেরকে তো পড়িয়েছি, তাই না? তো হ্যাঁ। রবীন্দ্রনাথ যে পড়িয়েছে, এখানে রবীন্দ্রনাথ থেকে যে দেখো 52 পৃষ্ঠায় প্রশ্ন দেওয়া আছে না যে প্রিন্স দ্বারকানাথের পৌত্র হয়েও রাজার হালে মানুষ হননি তিনি, লেখক কি কি কারণে আসলে রবীন্দ্রনাথ সম্পর্কে এই মন্তব্যটা করেছিলেন। হ্যাঁ। রবীন্দ্রনাথ এই এই জিনিসটা কেন আসলে মন্তব্যটা লেখক করেছেন, এই উত্তরটা তোমরা লিখবে এবং সে সাথে ক্ষয়ের উত্তরটাও লিখবে যে রবীন্দ্রনাথের কোন কাজগুলো আসলে করতে ভালো লাগতো এবং কেন ভালো লাগতো। এই প্রশ্ন এটা উত্তরগুলো কি তোমরা একটু এখনই করবো? লিখবে। হ্যাঁ, তোমরা এখনই করবে। কারণ তোমাদের তো এক্সাম হবে, তাই না? তো এক্সামে হচ্ছে এই রবীন্দ্রনাথ থাকবে আর ইবনে বতুতা থাকবে। যেহেতু থাকবে তো সেক্ষেত্রে তোমাদের প্রিভিউ হইলে পড়াগুলো একটু রিভিশন হয়ে গেল। সেজন্য আমি চাইছি যে তোমরা একটু প্রশ্ন উত্তরগুলো লিখো নিজেদের মতো করে। রাফিউল, তুমি বুঝতে পেরেছো আমি কি লিখতে বলেছি? রাফিউল, বুঝতে পেরেছো? কে কে আছো তোমরা? রাফিউল, আদনি? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি ক্লাস করছো, তোমার নামটা একটু বলবে? ম্যাম রাস। আচ্ছা আচ্ছা। জান্নাতুল, আদনি, রাফিউল, রাজ এবং আরেকজন কে আছো, তোমার নামটা একটু বলবে? ম্যাম কোনো কাজ দিয়েছেন? হ্যাঁ, টাস্ক দিয়েছি। 52 পৃষ্ঠায় দেখো রবীন্দ্রনাথ পড়ানোর পরে যেই প্রশ্ন দুটো দেয়া আছে, কয়েকটা দেয়া আছে যে প্রিন্স দ্বারকানাথের পৌত্র হয়েও রাজার হালে মানুষ হননি তিনি, লেখক কি কারণে রবীন্দ্রনাথ সম্পর্কে এই মন্তব্য করেছেন। এই উত্তরটা তুমি তোমার ভাষায় করে লিখবে এবং রবীন্দ্রনাথের কোন কাজগুলো করতে ভালো লাগতো এবং কেন ভালো লাগতো এটাও তুমি তোমার ভাষায় লিখবে। এই টাস্কটাই দিয়েছি, এটাই লেখো এখন। বুঝতে পেরেছো? জি ম্যাম। ম্যাম এখন? আচ্ছা, হ্যাঁ এখনই লিখবে। আচ্ছা, তোমাদেরকে অনেক সময় দেওয়া হয়েছে, আর সময় দিতে পারছি না। এবার যে যা লিখেছো তা বলবে। আদমি, তুমি কি লিখেছো তুমি বলো আগে প্রথমে। ম্যাম, প্রথমে হচ্ছে যে প্রথমটা বলতেছি। হুম, বলো। রবীন্দ্রনাথ ঠাকুর সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করলেও তিনি ছেলেবেলায় বিলাসবহুল আতিশয্যে অতি যত্নে মানুষ হননি। ছোটবেলা থেকেই মা বাবা ভাই বোনের আদর থেকে বঞ্চিত ছিলেন। বাড়ির দাস দাসীর তত্ত্বাবধানে বড় হতে হয়েছে তাকে। প্রথাগত জমিদারি বিলাসবহুল জীবনযাপন করার সুযোগ পাননি তিনি। তার পিতামহ পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর হচ্ছেন তখনকার বিখ্যাত একজন জমিদার ছিলেন এবং তাদের অনেক সম্পদ ছিল। কিন্তু তিনি সেই জমিদারের পৌত্র হয়েও জমিদারের একটি পরিবারে যেরকম হচ্ছে যে চলতে হয় সেরকম ভাবে তিনি চলেননি, বরং তিনি অবহেলায়
বড় হয়েছেন। তাকে একেবারেই সাধারণ পোশাক পরিচ্ছদ পরানো হতো। তিনি গ্রীষ্মকালে একটা সুতির পোশাক এবং শীতকালে তার শরীরে যুক্ত হতো আরেকটি সুতির পোশাক। এর থেকে বেশি কিছু তিনি পাননি। খাবারও খুব একটা খেতে পারতেন না তিনি। তাই আবদার করার মতো তার কেউ ছিল না। এই কারণে উপরোক্ত এই কারণগুলোর কারণেই হচ্ছে লেখকের মনে হয়েছে যে আম, যে হচ্ছে যে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের হচ্ছে যে পুত্র হয়েও তিনি আসলে রাজার হালে মানুষ হননি। আচ্ছা ঠিক এখন আছে। ম্যাম দ্বিতীয়টা বলবো। আচ্ছা ঠিক আছে, শুনলাম, ঠিকই আছে, সব ঠিকঠাক মতো ইনফরমেশন দিয়েছো। তো আমরা আসলে বুঝলাম যে রবীন্দ্রনাথের জীবনটা অতটা জাঁকজমকপূর্ণ ছিল না, যতটা আসলে প্রিন্স দ্বারকানাথের পৌত্র হয়ে তার কাটানোর কথা ছিল সেরকম ভাবে কিন্তু তার জীবনটা কাটেনি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আহ এবার রাফিউল, রাজ, তোমাদের মধ্যে কেউ বলো কি লিখেছো প্রশ্ন উত্তরে। মিস একটু ওয়েট করেন, একটা একটা প্রশ্ন ফিশে ডাক। লিখতে যদি এত সময় লাগে তাহলে ম্যাম কয় নাম্বার তুমি কি এতক্ষণ ক্লাসে নাম্বার? ছিলেন? আমি তো দুইটা দুইটা প্রশ্নের উত্তর লিখতে দিয়েছি, ক আর খয়ের উত্তরটা লিখতে দিয়েছিলাম। একটা ম্যাম প্রশ্নের উত্তর কোনটা লিখতে বলবো? তাহলে তোমার লেখা হয়েছে, লেখা যদি হয় তাহলে প্রথমটা বলবে। প্রিন্স দ্বারকানাথের পুত্র হয়েও রাজার হালে মানুষ হননি তিনি। লেখক যে যে কারণে রবীন্দ্রনাথ সম্পর্কে এ মন্তব্য করেছেন সেই কারণগুলো নিচে লেখা হলো। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রিন্স দ্বারকানাথের পুত্র। তার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতো। তার মা ছিল রুগ্ন। তার ভাই ও বোনেরা তার ছোট ভাই রবীন্দ্রনাথের খেয়াল বা দেখাশোনা করতো না, যার ফলে তিনি ছিলেন একা। তার খেয়াল রাখতো দাস-দাসী। কিন্তু ৫-৬ বছর বয়সে তাকে অন্তঃপুর ছেড়ে আসতে হলো বাড়িতে। তিনি ওই সময় এতই গরিব হয়ে গিয়েছিলেন যে তাকে গ্রীষ্মকালে একটি সুতা জামা পরতে হতো। প্রচন্ড শীতে হয়তো আরেকটি ছুটি জামা যোগ হয়েছে, এর বেশি কিছু নয়। খাবারও খেতে হতো তাকে রুটিন মাফিক। ম্যাম বলছি। আচ্ছা ঠিক আছে, ঠিকই আচ্ছা আছে মিস, information, সবকিছু ঠিক আছে। কিন্তু তুমি যে শুরুতেই লিখেছো না যে তার নিচে দেয়া হলো, এভাবে করে পয়েন্ট বাই পয়েন্ট তুমি বলছো না, এভাবে করে এটা পয়েন্ট বাই পয়েন্ট না লিখলেও হবে, ম্যাম যেমন সরি আদি ম্যাম, মানে নাম্বার গুলো বলা একটু সমস্যা নেই, তুমি তোমার মতো করে লিখেছো। আপনি যেভাবে লিখেছেন না যে ধরো আর কি একটা তথ্যমূলক ব্যাপার, যেহেতু রচনা থেকে প্রশ্ন উত্তর যে প্রশ্ন উত্তরের মতোই, এখানে পয়েন্ট বাই পয়েন্ট লেখার আসলে কিছু নেই। একজন মানুষ সম্পর্কে যেহেতু বলছো, তো আর কি তুমি সুন্দরভাবে একটু সাজিয়ে একটু তোমার লেখা ইনফরমেশন সব ঠিক আছে, কিন্তু একটু গোছানোর ব্যাপারটা একটু খেয়াল রাখবে যাতে লেখাটা একটু গোছানো হয়, দেখতে সুন্দর লাগে, ঠিক আছে? এমনিতে তোমার ইনফরমেশন ঠিকঠাক আছে। আচ্ছা ম্যাম। আচ্ছা, তারপর রাফিউল বলো কি লিখেছো। প্রিন্স দ্বারকানাথের প্রিন্স দ্বারকানাথের পুত্র হয়েও রাজার মানুষ হননি তিনি। লেখক করেছেন এর কারণ রবীন্দ্রনাথ পরিবারের অন্তর্গত এবং সম্পদশালী হয়ে পৌত্র হয়েও তার জীবন জাঁকজমকের আচ্ছা সাথে কাটেনি। একটু একটু ১৩ জন সহোদরা থাকায় তাকে নিতান্ত অবহেলার সাথে আচ্ছা রাফিউল, বড় হয়েছেন তিনি। তার যে তোমার ওখানে বোধহয় নেটওয়ার্ক একটু প্রবলেম হচ্ছে, তাই কথা আটকে যাচ্ছে, আমি বুঝতে পারছি না, তুমি কি একটু শুরু থেকে বলবে উত্তরটা। আচ্ছা ম্যাম, প্রিন্স দ্বারকানাথের পুত্র হয়েও রাজার হালে মানুষ হননি তিনি। লেখক হায়াত মাহমুদ এই মন্তব্য করেছেন এর মূল কারণ রবীন্দ্রনাথ সম্ভ্রান্ত পরিবারের পবিত্র মানে কি অন্তর্গত বলতো, এই এবং পবিত্র সম্পদশালী শব্দের অর্থটা পিতামহের কি? ছেলে পুত্রের। আচ্ছা তোমরা কি সবাই আমাকে শুনতে পাচ্ছ ঠিকভাবে? জি আপনি ইয়েস ম্যাম। আচ্ছা, কিন্তু আমি রাকিউলের কথাগুলো শুনতে পাচ্ছি না আসলে।
নেটওয়ার্ক ইস্যু নাকি বুঝতে পারছি না। রাফিউল, আরেকবার একটু বলো তো উত্তরটা। আচ্ছা ম্যাম, আচ্ছা ম্যাম, তিনি দ্বারকানাথের পুত্র রাজা আসলে মানুষ হননি তিনি। লেখক হায়াত মাহমুদ এই মন্তব্য করেছেন, এর মূল কারণ রবীন্দ্রনাথ সম্ভ্রান্ত পরিবারের এবং সম্পদশালী পিতামহের পৌত্র হয়েও তার জীবন যথাযথ জাঁকজমক তার 13 জন সহোদর থাকায় নিরন্তর অবহেলার সাথে বড় হন তিনি। তার তার ঋষি পিতা, তার রুগ্ন রুগ্ন মাতা এবং তার তার কেউ তার, আচ্ছা ম্যাম, এই লাইনটা বাদ দিই। এই কারণে তিনি যে তিনি তার সম্পদকে যে এজন্য তার সম্পদ থাকলেও সে তিনি তা উপভোগ করতে পারেননি। এজন্য হায়মুদ লিখেছেন যে তিনি সে মানুষ হন, তিনি তিনি রাজা হলে মানুষ হন। আচ্ছা, নেটওয়ার্কে কি শুধু আমারই সমস্যা হলো নাকি তোমরাও রাফিউলের পড়াটা বুঝতে পেরেছো বলো তো? ম্যাম হচ্ছে ওর কথাগুলো কেটে কেটে যাচ্ছিল। হ্যাঁ, ম্যাম কথাগুলো কেটে হালকা কেটে হালকা যাচ্ছে। কাঁপতেছে। হ্যাঁ, কারণ ওর নেটওয়ার্কের সমস্যা আমি জিজ্ঞেস করলাম, তার কারণ আসলে আমি কিছুই বুঝতে পারিনি। আচ্ছা, যাই হোক, ঠিকঠাক আছে মোটামুটি। বোঝা গেল যে আসলে তোমরা উত্তরটা জানো। সবাই একটু খেয়াল রাখবে, লেখাটা যেন গুছিয়ে লেখাটা হয়, যে একটা উত্তর লিখবে সেটা যেন একটু গোছানো হয় এবং মোটামুটি যেন ছোট হলেও সব ধরনের ইনফরমেশন গুলোই যেন চলে আসে। যেমন আমরা এটার উত্তরে আমরা এই জিনিসগুলো মেনশন করতে পারি যে ধরো রবীন্দ্রনাথ ঠাকুর প্রিন্স দ্বারকানাথের পৌত্র হয়েও তিনি রাজার হালে মানুষ হননি। তিনি এই ধরনের একটা কথা ছিল যে আমি ছিলুম সংসার পদ্মার বালুচরের দিকে অনাদরের কূলে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর এই ধরনের কথা বলেছিলেন কারণ তিনি আসলে নিজে অনাদরে বড় হয়েছিলেন, অযত্নে বড় হয়েছিলেন। তাই তো আসলেই তো তাই। তিনি তার যে ছোটবেলায় বাবা মা ভাই বোন তাদের কারোই আদর স্নেহ কিন্তু তিনি পাননি। তিনি আসলে তার মা ছিল রুগ্ন, অর্থাৎ মা অসুস্থ ছিলেন। তারপর বাবা বাইরে বাইরে ঘুরে বেড়াতেন, মাঝে মাঝে আসতেন এবং মুসাফিরের মতো। এই ধরনের জিনিসগুলো আসলে বইয়ে যেহেতু আছে তোমরা মেনশন করতেই পারো। ঠিক আছে, তিনি দাস দাসীর কাছে বড় হয়েছেন, তারপরে কাদের কাছে বড় হয়েছেন এই ইনফরমেশনটাও দিতে পারো। যেমন আছে তিনকড়ি দাই, তারপরে ছিল শঙ্করী পেরি, এদের কাছে তিনি যে বড় হয়েছেন, এদের পায়ে পায়ে ঘুরে তিনি আসলে বড় হয়েছেন। পরিবারের কোনো যত্ন পাননি। তারপর হচ্ছে ভাই বোন ছিল। রবীন্দ্রনাথ কি বলো তো, রবীন্দ্রনাথ ভাই বোনদের মধ্যে কততম ছিলেন? 14তম, সর্বকনিষ্ঠ। সর্বকনিষ্ঠ এবং 14তম ছিলেন। তো তার যে 13 জন ভাই বোন ছিল, কারোরই আসলে তার প্রতি কোনো নজর ছিল না, তাই না? তো এই জিনিসগুলো আসলে গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এগুলো তোমরা অ্যাড করে দিতে পারো। আচ্ছা, তো আরেকটা প্রশ্ন তো মনে হয় লিখতে দিয়েছিলাম যে রবীন্দ্রনাথের আসলে কোন কাজগুলো করতে ভালো জি লাগে ম্যাম, এবং কেন ভালো লাগতো, এটা কি লিখছি। লিখেছো? হ্যাঁ, জি ম্যাম, আচ্ছা, একটু বলো কি লিখেছো, আগে এই বলো, রাজ বলো। রবীন্দ্রনাথের যে যে কাজগুলো করতে ভালো লাগতো এবং কেন ভালো লাগতো তা নিচে ব্যাখ্যা করা হলো। আচ্ছা, কি তার লিখেছো? পছন্দের কাজ নিম্নরূপ: 1 নাম্বার, যাত্রা পার্টি দেখা, কেননা তাকে বাইরে ঘুরতে ভালো লাগতো। এছাড়া তিনি এই যে এছাড়া তাকে দেরি করে ঘুমোতে যেতে হতো না। আচ্ছা, সমস্যা নেই, তুমি লেখাটা একটু গোছাও। আমি একটু আদনিটা শুনি যে আদনি কি লিখেছে। আদিন, তুমি বলো তুমি কি লিখেছো। আম, রবীন্দ্রনাথের বিজ্ঞান পড়তে ভালো লাগতো। বিভিন্ন কলকবজা জিনিসপত্র খুঁটিনাটি খুঁটিনাটি নিয়ে সময় কাটাতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। হুম।
তার পরিবারের সদস্যরা তাকে সময় না দেওয়ার কারণে তিনি এসব নিয়ে সময় পরিবাহিত করতেন। এ কারণে হচ্ছে রবীন্দ্রনাথ বিজ্ঞান বিষয়ে আগ্রহ আরো বেড়ে যায়। আর রবীন্দ্রনাথের যাত্রাপালা দেখতে ভালো লাগতো। তিনি তিনি এই যাত্রাপালাটা উপভোগ করতেন, কিন্তু হচ্ছে তার আম, তার রুটিন অনুযায়ী তাকে হচ্ছে যে খুব তাড়াতাড়ি ঘুমাতে যেতে হতো, যার কারণে হচ্ছে তার তিনি মনক্ষুণ্ণ হতেন। মনক্ষুণ্ণ হতো, তিনি আসলে এই যাত্রাপালাটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারতেন না। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ভালোই লিখেছো, আপনি গুছিয়ে লিখেছো, সুন্দর হয়েছে। আচ্ছা, এবার রাফিউল, তুমি কি উত্তরটা লিখেছো? শেষ হয়নি, আমি লিখছি। তোমার কি মনে হচ্ছে না যে তুমি আসলে প্রশ্নের উত্তর লিখতে সময় বেশি নিচ্ছ? মিস অ্যাকচুয়ালি একটু আগে একটা কাজে আটকে গেছিলাম মিস, তা আমি শুরুই করেছি এই 5 মিনিট আগে ব্যাস। তোমার কোন রকম এক্সকিউজ তো আমি ক্লাসে শুনবো না, তাই না? ক্লাসের ডিউরেশন দেয়া থাকে, তো ওইটুকুর মধ্যে ক্লাস শেষ করতে হবে। ম্যাম তো আমি বলি সেক্ষেত্রে এখন। হ্যাঁ, অন্য কাজ থাকলেও আসলে ওটা তখন রাখতে হবে, এবং ক্লাসের টাইমে ক্লাসটা শেষ করে, যেহেতু টাস্ক দিয়েছি, অবশ্যই টাস্ক কমপ্লিট করার পর তুমি তোমার কাজ করবে। তুমি 5 মিনিট বসে থাকবে সেটার জন্য তো ক্লাস বসে থাকবে না, বা কেউ অপেক্ষা করবে না, তাই না? এই যে ব্যাপারটা একটু খেয়াল রাখবে। আচ্ছা, ঠিক আছে রাজ, এবার তুমি বলো যে তুমি কি লিখেছো। রবীন্দ্রনাথের যে যে কাজগুলো করতে ভালো লাগতো এবং কেন ভালো লাগতো তা নিচে ব্যাখ্যা করা হলো। 1 নম্বর, যাত্রা পার্টি দেখা। কেননা তাকে বাইরের বিভিন্ন জিনিস দেখতে ভালো লাগতো। এছাড়া তাকে তাড়াতাড়ি ঘুমোতে যেতে হতো, কিন্তু তার ইচ্ছা থাকে যেতে বাইরে নতুন কিছু বা যে কোনো নতুন কিছু করবে, কিন্তু এর মাঝেই তাকে কোনো না কোনো চাকর ধরে নিয়ে যেত। তারপর 2 নম্বর হচ্ছে গোলাপ বাড়িতে মাটি খোঁড়া। কেননা তিনি ভাবতেন এই মাটি খুঁড়তে খুঁড়তে একসময় এখান থেকে নতুন কোনো জিনিস আবিষ্কার হবে। এই চিন্তায় তিনি সবসময় গোলাবাড়িতে মাটি খুঁড়তেন। বিজ্ঞান পড়তে, কেননা এখানে তাকে কত রকমের কলক বোঝা জিনিসপত্র নিয়ে নাড়াচাড়া করতে হয়। এইসব গল্প। খুঁটিনাটি জিনিসপত্র নিয়ে সময় কাটাতে তার খুবই বেশি ভালো লাগতো। হ্যাঁ, তাহলে বিজ্ঞানের যে জিনিসপত্র, বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টাল যে ব্যাপারগুলো, এগুলো রবীন্দ্রনাথের ভালো লাগতো। যাত্রাপালা দেখতে ভালো লাগতো। তার কারণ হচ্ছে যাত্রাপালায় আসলে বিভিন্ন ধরনের রং বেরঙের সাজসজ্জা থাকে, অনেকগুলো ক্যারেক্টার থাকে, বিভিন্ন হচ্ছে দেশাত্মবোধক চরিত্র থাকে। বইয়ে উল্লেখ না করা থাকলেও রবীন্দ্রনাথ হচ্ছে প্রকৃতির সান্নিধ্যে থাকতে পছন্দ করতেন। হ্যাঁ, তো এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তো তিনি আসলে প্রকৃতির সান্নিধ্যে থাকতে পছন্দ করতেন। তো এই ব্যাপারগুলো আসলে সুন্দরভাবে গুছিয়ে লেখা যায়। আচ্ছা, এবার রাফিউল, তুমি কি বলবে উত্তর? মিস আরেকটু ওয়েট করেন। আচ্ছা, পরবর্তী যে প্রশ্নটা আছে গয়ের, সেটা একটু দেখো তো। রবীন্দ্রনাথ রচনায় বেশ কিছু বিষয়ের কিন্তু বিবরণ দেয়া আছে, আমরা জানি, তাই না? তো তার মধ্যে যে কোনো দুটি বিষয়ের বিবরণ সংক্ষেপে তোমার নিজের ভাষায় লেখো। তোমরা যে কোনো একটা বিষয় লেখো তো, যেটা আসলে রবীন্দ্রনাথে তোমরা দেখেছো, বা এই ধরনের একটা বিষয় একটুখানি লেখো তো। যে কোনো একটা বিষয় একটা সম্পর্কে ম্যাম। লেখো। হ্যাঁ, যে কোনো একটা বিষয় সম্পর্কে লেখো। আচ্ছা আচ্ছা, তোমরা কি উত্তর লিখেছো যে বলেছিলাম? ম্যাম হচ্ছে একটা কোয়েশ্চেন ছিল, মহল অর্থ কি? মহল অর্থ সাধারণত প্রাসাদ বোঝানো হয়। আবার অনেক ক্ষেত্রে ধরো নিজের বাড়িকেও তুমি চাইলে যদি ওরকম ভাবে সাজাও বা সুন্দর করো, তাহলে তুমি এটাকে মহলই বলতে পারো। আবার তুমি চাইলে কোনো প্রাসাদ বা কোনো সাজসজ্জিত কোনো জায়গাকে, কোনো ঘর বা বাড়িকে মহল বলতে পারো। সাধারণত যেই আমাদের পূর্ববর্তী যে পুরুষরা ছিলেন, ওদের এই ধরনের এই মহল জিনিসগুলো বেশি ব্যবহৃত হতো আর কি। আচ্ছা, তোমাদেরকে যে ম্যাম প্রশ্ন, সরি। হ্যাঁ, ম্যাম প্রশ্ন লিখে হয়েছে। বলেছিলাম যে উত্তরটা কি লিখেছো? কি লিখেছো বলো তো, যে কোনো একটা বিষয়ে। ম্যাম আমি হ্যাঁ, বলো কি লিখেছো। রবীন্দ্রনাথ রচনায় বেশ রবীন্দ্রনাথের কিছু বিষয়ের বিবরণ আছে, এর মধ্য থেকে আমি একটি বিষয়ের বিবরণ নিজের ভাষায় লিখলাম।
একটি বিষয়ের বিবরণ নিজের ভাষায় উপস্থাপন করছি, এভাবে করে লিখতে পারো। যে লিখলাম থেকেও একটু সুন্দর করে লিখতে পারো, যে যে কোনো আমি একটি বিষয়ের বিবরণ আমি নিচে বা নিম্নে উপস্থাপন করছি, এভাবে করে শুরু করতে পারো। ঠিক আছে, স্টার্টিংটা সুন্দর হলে দেখতে ভালো লাগে। তারপর বলো কি লিখছো। সেই বিষয়ের নাম হচ্ছে রবীন্দ্রনাথের রোজকার রুটিন। আচ্ছা। তাকে খুব ভোরে বিছানা ছেড়ে উঠে পড়তে হতো, তা সে যখনই হোক, শীতকাল হোক কিংবা বর্ষা কিংবা গ্রীষ্ম। তারপর সেই ভোরে উঠেই এক পালোয়ান হীরা সিংহের হাতে ল্যাঙ্গট পরে ধুলোমাটি মেখে কুস্তি লড়তে হতো। তারপর সেই কুস্তি শেষের দিকে একটা মাস্টার এসে তাকে ভূগোল ইতিহাস পড়ানোর জন্য আসতো। এরপর তার স্কুল থেকে যখন তিনি স্কুল থেকে মেজাজ খিচড়ে আসতেন, তবুও তিনি শান্তি পেতেন না। এরপর তাকে ড্রয়িং মাস্টারের কাছে ছবি শিখতে হতো। এর একটু পর হচ্ছে কিং ব্যায়াম। এরপর সন্ধ্যের সময় তাকে ইংরেজি পড়তে হতো, পেরি সরকারের ফার্স্ট বুক। কিন্তু যখনই তিনি বই হাতে নিতেন তখনই তার ঘুম চলে আসতো এবং বইয়ের উপর মুখ গুজে ঝুলতে আরম্ভ করত। আচ্ছা, তাহলে তার রবীন্দ্রনাথের বরদা রোজকার রুটিন। প্রায় হ্যাঁ বারান্দা ঠিক আছে, বুঝতে পেরেছি। রবীন্দ্রনাথের রোজকার রুটিন এটা সম্পর্কে তুমি লিখতে চেয়েছো, এটা একটা বিষয়ে বর্ণনা দিয়েছো। আচ্ছা, আদি তুমি কি লিখেছো। আম, রবীন্দ্রনাথ রচনায় বিভিন্ন বিষয়ের বিবরণ থেকে আমি জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি এই বিষয়টি সম্পর্কে নিজস্ব প্রকাশভঙ্গিতে উপস্থাপন করছি। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি এটি কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারের প্রাচীনতম একটি বাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকোর এই ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেছেন। দ্বারকানাথ ঠাকুর লেনের 5 নম্বর এবং 6 নম্বর মোট দুটি বাড়ি মিলে এই ঠাকুর পরিবারের আবাসস্থল। 5 নম্বর বাড়িটি ছিল বৈঠকখানা। এ বাড়ির গোড়াপত্তন হয়েছিল রবীন্দ্রনাথের জন্মেরও প্রায় 75 বছর পূর্বে তার পিতামহ নীলমণি ঠাকুরের আমলে। তারপর সময় পরিবর্তনের সাথে সাথে পুরনো বসতবাড়ি প্রয়োজনের কারণে ধীরে ধীরে গড়ে উঠেছে নানা মহল। ঘরের সংখ্যা হিসাবহীন, অর্থাৎ অসংখ্য। বহুতলায় বা বহু ছাদে ওঠানামার জন্য নানা রকম সিঁড়ি ছিল সর্বত্রই। সারা বাড়িটিকে গোলকধাঁধা বলে আখ্যায়িত করা যায় বলতে গেলে। বাহ, সুন্দর হয়েছে খুব। তুমি জোড়াসাঁকো ঠাকুর বাড়ি নিয়ে লিখেছো, ভালো হয়েছে, ভালোই লিখেছো। আচ্ছা, এরকম এই যে রাজ, তুমি এরকম ভাবে লিখতে পারতে, তুমিও যেটা লিখেছো ঠিক আছে। আসলে তার রোজকার রুটিন সম্পর্কে লিখেছো, কিন্তু এখানে যদি এই ধরনের ব্যাপারগুলো নিয়ে একটু লিখতে পারো না, যে ধরো জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, এটা সম্পর্কে কিন্তু বিভিন্ন ধরনের ইনফরমেশন আছে। এটা কি, এটা আসলে কাদের বাড়ি, কখন এটার উদ্বোধন হয়েছে, কখন আসলে এটা গোড়াপত্তন হয়েছে, তাই না? এই জিনিসগুলো লিখতে পারতে। তারপরে আমরা এখানে আরো দেখেছি পালকি, দেখেছি পালকিটা আসলে কি, পালকি কারা বহন করে, তাদেরকে কি বলে, যাত্রাপালা দেখেছি। এই বিষয়গুলো নিয়ে আসলে লেখা যায়, তাই না? লিখলে আরো বেশি সুন্দর ইনফরমেশন দেওয়া যায়। আচ্ছা ঠিক আছে। তো আজকে ক্লাসটা মোটামুটি এখানে শেষ করছি। আজকে তোমাদেরকে আমি একটু প্রিভিউ করালাম, যেহেতু তোমাদের মান্থলি একটা এক্সাম হবে, সেখানে রবীন্দ্রনাথ আর ইবনে বতুতা থাকবে। তো সেক্ষেত্রে প্রশ্নও থাকবে, এ ধরনের রচনামূলক প্রশ্নও থাকবে। এই জন্য আজকে আর কি তোমাদেরকে আমি আগের ক্লাসে পড়াটা একটু দেখলাম, যে আসলে তোমাদের সবার চর্চায় আছে কিনা জিনিসটা। সবাই আজকে ক্লাসটা বুঝতে পেরেছো তো? সবকিছু ঠিকঠাক? আচ্ছা, সেজন্য একজন ক্লাস থেকে চলে গেছে, সম্ভবত রাফিউল। জানি না ওর আসলে মানে কেন চলে গেল। আচ্ছা যাই হোক, কোনো কারণে হয়তো ডিসকানেক্ট হয়ে গেছে। তোমাদের নেক্সট ক্লাসে একটা টাস্ক দিয়ে দিচ্ছি। আদনি আর রাজ, তোমরা কি শুনতে পাচ্ছো? জি ম্যাম। আচ্ছা, তোমাদের নেক্সট ক্লাসে একটা টাস্ক দিয়ে দিচ্ছি। তোমরা হচ্ছে ইবনে বতুতা আর হচ্ছে এই যে রবীন্দ্রনাথ থেকে তোমরা এমসিকিউ নিতে পারো, ঠিক আছে? খুব অল্প সংখ্যক হলেও তোমরা এমসিকিউ লিখবে, ঠিক আছে? দুটো থেকে গুরুত্বপূর্ণ যেই
মাল্টিপল চয়েস গুলো আছে না, এই উত্তরগুলো প্রশ্নগুলো লিখে তারপর হচ্ছে তোমরা উত্তরগুলো লেখার চেষ্টা করবে, ঠিক আছে? তোমরা স্কুলিতে আর না হয় হচ্ছে নেক্সট ক্লাসে আমি আর কি তোমাদের থেকে যাচাইবো যে তোমরা কি লিখেছো, ঠিক আছে? একটা টাস্ক দিয়েছি, হোম টাস্ক, সেটা হচ্ছে ইবনে বতুতা আর হচ্ছে রবীন্দ্রনাথ থেকে তোমরা এমসিকিউ লিখবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? ম্যাম কয়টা? আহ লেখো, আসলে এটা আমি বলে দিচ্ছি না, লেখো 20টা লেখো। ম্যাম যতগুলো পারি। হ্যাঁ, কারণ এখানে মানে এখানে কিন্তু ইউজ মানে আছে তোমাদের এমসিকিউ, ম্যাম বলে আমরা শেষ হবে না। সংক্ষিপ্ত প্রশ্ন লিখি। লিখতে পারো, কোনো সমস্যা নেই। তুমি যদি 10টা এমসিকিউ লিখো বা 15টা এমসিকিউ লিখো, 10টা সংক্ষিপ্ত প্রশ্ন লিখলে যেভাবে আর কি ইফেক্টিভ হয় জিনিসটা সেভাবেই ভালো। তো যেভাবে আর কি তোমাদের পড়া হয়ে যায় সেটাই ভালো, যেহেতু এটার উপর পরীক্ষা হবে তোমাদের। আচ্ছা, নেক্সট এক্সামে আপনি কত মার্ক পেয়েছিলে এমসিকিউতে? আমি হচ্ছে 10-এ 10। 10 out of 10। আর রাজ, তুমি? ম্যাম কোনটা? ও পরীক্ষা দেয়নি। পরীক্ষা দেয়নি, আচ্ছা ঠিক আছে। পরীক্ষা দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? তোমাদের পরীক্ষা হয়তো সবসময় একটা, পরীক্ষা দেওয়ার চেষ্টা ম্যাম করো কোন তোমাদের পরীক্ষা কখন হয়েছে একটু বললে ভালো। তুমি কি সব ক্লাসে ছিলে? ম্যাম ছিলাম। ক্লাসে থাকলে আমি হচ্ছে তোমাদের এক্সাম নিই, প্রত্যেক দিনই ম্যাম তোমাদের একটা কোনবারে এক্সাম। নিছিলেন একটু বললে ভালো। ম্যাম সেদিন শুধু আমি আর রাফিউল শুধু এক্সাম দিছিলাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। রবীন্দ্রনাথ করিয়েছি না, রবীন্দ্রনাথের উপরে ম্যাম এর এমসিকিউ আগের ক্লাসে? হ্যাঁ হ্যাঁ, রবীন্দ্রনাথের উপরে এমসিকিউ এক্সাম হয়েছিল আর কি। সমস্যা নেই, মান্থলি এক্সাম হবে, ওইটা অবশ্যই সবাই ওইটা দেওয়ার ম্যাম চেষ্টা করবে, 10 ঠিক আছে? পেয়েছিলাম। আচ্ছা, এক্সাম দিয়েছিলা? জি ম্যাম। ঠিক আছে, চেষ্টা করবে এক্সাম দিতে। আচ্ছা, তোমাদেরকে তো হোম টাস্ক দিলামই। আজকে তাহলে ক্লাসটা এখানে শেষ করছি, তোমরা চাইলে লিভ নিতে পারো। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।